আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আমি দেখাতে যাচ্ছি মাত্র 4 রুমের একটি 5তলা ফাউন্ডেশন দিয়ে যে বেজগুলো করা হচ্ছে, সেই বেজের কাজগুলো, এবং এখানে কলম বসানো হচ্ছে। তো আপনাদের কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু টানা বেজ দিয়ে একটি বেজের ওপর 2টি কলম দাঁড় করানো হয়েছে। এই কলমগুলো কিন্তু এখানে যে বেজগুলো বসানো হয়েছে, সেই বেজগুলোর দিকে একটু লক্ষ্য করলে আপনি দেখবেন যে বেজগুলোকে L4-এ ভাগ করা হয়েছে। যেমনটি কলমের গোড়া দিয়ে যে 16 মিলি রডগুলো ঘন লাগানো হয়েছে এবং মাঝখান দিয়ে পাতলা লাগানো হয়েছে। সেটি কেন দিয়েছে? সেখানে আপনার বিল্ডিংটি মজবুত ঠিকই হবে, পাশাপাশি ভূমিকম্প সহনীয় হচ্ছে, কিন্তু আপনার খরচটি অনেকটাই কমে যাচ্ছে। এই কাজগুলো যদি সঠিক নিয়মে আপনি করতে পারেন, তাহলে আপনার বিল্ডিং বানাতে গিয়ে অনেক সময় অনেক খরচই কমে যাবে। শুধু এখানেই নয়, এখানে যে কাজটি দেখতেছেন, এখানে কিন্তু এই একটি বেজ সিঙ্গেল বাঁধার পর কিন্তু কলমটি বসানো হয়েছে। এখানে কিন্তু এই বেজে ডাবল জালি ব্যবহার করা হবে। সেই ডাবল জালিতেও কিন্তু এখানে 2 প্রকার রড ব্যবহার করা হয়েছে। এক হচ্ছে 12 মিলি রড এবং 16 মিলি রড, দুটি এই বেজে ডাবল জালি হয়ে যাবে। তবে ডাবল জালিটি কিন্তু পুরাটা হবে না। কেন হবে না? পুরোটা আপনার না দিয়েও আপনার বিল্ডিংটি যদি মজবুত হয়, তাহলে আপনার সমস্যা হবে কি? অবশ্যই সেটি সঠিক নিয়মে করতে হবে। এখানে কিন্তু দেখাচ্ছি আপনাদের যে কলমটি বসানোর জন্য প্রথমে যে দাগ দিয়ে নিয়েছে, সেখানে কিন্তু রিংটি বসানো হচ্ছে। সেই রিংয়ের ওপরেই কিন্তু প্ল্যান দেখতেছেন, এখানে প্ল্যান নিয়েছে। প্ল্যান অবশ্যই সাথে রাখতে হবে। কোথায় কোন দিকে ফিরিয়ে ইঞ্জিনের কলমগুলো বসিয়েছে সেগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। মাপজোপ অবশ্যই সঠিক নিয়মে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, একটি বিল্ডিংয়ে যখন আপনি কলম বসিয়ে সারবেন, তখন কিন্তু পরবর্তীতে আর সেটি ঠিক করা সম্ভব নয়। তাহলে কাজগুলো অবশ্যই আপনাকে আগেই থেকে দেখেই কাজগুলো করে নিতে হবে। খুবই সুন্দরভাবে কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা বারবার বলছি, একটু খেয়াল করলেই পাবেন যে 2 সাইডে কিন্তু রড ঘন বসানো হয়েছে, মাঝখানে পাতলা করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ডাবল জালি হচ্ছে এই বেজগুলোতে। এখানে ডালাইয়ের সংখ্যা খুবই একটি বেশিও নয়, কমও নয়, তো সেটিও আপনাদের দেখাবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। তাহলেই কিন্তু আমি আপনাদের পুরো ভিডিওগুলো কিভাবে করতে হবে এবং বিল্ডিংটি কিভাবে আপনারা বানাবেন কম খরচে, সেই মজবুতভাবে সঠিক নিয়মে, সেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর, দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই। বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো আমি করে থাকি। অনেক সময় আপনারা যে ডিজাইন নকশার কাজগুলো হয়, সেগুলো কিন্তু আমি করে থাকি। সেটির জন্য আমার মিস্ত্রি রয়েছে, তাদেরকে দিয়ে আমি কিন্তু দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করিয়ে থাকি। এই যে কাজগুলো আপনাদের আমি দেখাচ্ছিলাম, এখানে কিন্তু প্রথমে ইটা শোলিং করা হয়েছে, তারপর কিন্তু এখানে RCC ব্লক ব্যবহার করা হয়েছে। সিমেন্ট বালু দিয়ে কিন্তু এখানে নিচের ব্লকগুলো তৈরি করা হয়েছে, দেওয়া হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এখানে ইটের শোলিং কেন করেছেন? তো আপনার যে ইঞ্জিনিয়ার রয়েছে, তার ইঞ্জিনিয়ারের প্ল্যানে যা থাকবে সেটি কিন্তু আপনাকে করতে হবে। অনেকেই RCC ডালাই ভালো হয়ে থাকে, কেউ বা বলে থাকেন ইটের শোলিং ভালো হয়ে থাকে। মূলত আসলে সঠিক কাজটি কোনগুলো, সেগুলো আপনাকে আগে জানতে হবে, আমাদের জানতে হবে। কেন ইঞ্জিনিয়াররা এভাবে দিয়ে থাকে, সেটি আপনার আমার নয়, অবশ্যই দক্ষ অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার তারাই বলতে পারে যে কী জন্য এগুলো দিয়ে থাকে। তো যাই হোক, সেটি ইঞ্জিনিয়ারের ব্যাপার। আমাদের কাজগুলো হচ্ছে যেভাবে কলমগুলো বসাচ্ছে, এই কলমগুলো অবশ্যই আপনাকে সঠিক নিয়মে বসছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন।
সুতা চতুর্দিকে ঠিক আছে কিনা, কারণ আপনার বিল্ডিং যখন বেজ ঢালাই হয়ে যাবে তখন কিন্তু এই কাজগুলো আর লড়া সম্ভব হবে না। সেজন্য অবশ্যই আপনাকে এই কাজগুলো সেইভাবেই দেখে করাতে হবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, ফাহিমা কনস্ট্রাকশন বা ফাহিমা ডিজাইন প্ল্যান বা ফেসবুক পেজটি, তারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। আজ আল্লাহ হাফেজ।